Okay, so we gave chapter 7 end of chapter questions homework. ঠিক আছে, ওইটা আজকে আমরা চেক করব, এটা আমাদের কাজ। ঠিক আছে, so hopefully সবাই হোমওয়ার্ক করছো। আমরা স্টার্ট করি, তোমরা তোমাদের ইয়েগুলা অ্যানসার গুলা তোমরা নিজেরাই চেক করবে, আমি বলতেছি সবগুলো। ওকে, so let's start. Explain the first question, 1A. Explain what is mean by an ion, an ionic bonding. তাহলে আয়নের ডেফিনিশন আমরা বলছি, what is ion? স্যার আমি তো আবার নিজের মত বলো। আচ্ছা, আমি লিখছি an ion is formed when an atom loses or gains an electron. Atoms get oppositely charged ion because of the imbalance of valence shaped electrons and protons. The loss of electrons, atom become positively charged, which is cation, and the gain of electrons, atom become negatively charged. Exactly. For your understanding, this is fine. But এটাতে এক্সামে 1 মার্ক দিবে, এর বেশি দিবে না। তাহলে তুমি এত বড় তোমার ডেফিনিশন, তোমার এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঠিক আছে, বাট তুমি জাস্ট একটা সেন্টেন্সের একটা লাইন, দ্যাটস ইট। An ion কি? Ion is a charged atom or charged a group of atoms joined together which contains a charge, which carry a charge. হ্যাঁ, যেমন ধরো a charged atom হচ্ছে সোডিয়াম আয়ন অথবা ক্লোরাইড আয়ন। হ্যাঁ, এগুলো হচ্ছে চার্জড অ্যাটম। আর গ্রুপ অফ অ্যাটম কোনটা? ইট ইজ সালফেট আয়ন। গ্রুপ অফ অ্যাটমস জয়েন্ট টুগেদার which carry a charge, এটা হচ্ছে কি রাইট। হ্যাঁ, সো তোমাদের বুকে কি কোনো ডেফিনিশন আছে? বুকে কি ডেফিনিশন আছে আয়নের? কি কেউ চ্যাপ্টার পড়ো নাই? ডোন্ট বি টু কনফিডেন্ট। একটু চার্ট আছে আয়নের ডেফিনিশন, দেখো কি দেয়া আছে। একদম প্রথমে না, একটু ভিতরের দিকে। চার্জ, হ্যাঁ আসো। Not a good definition. No. Charge particle তো ইলেকট্রন, এটা কি আয়ন? তাহলে যে বইটা লিখছে সে ভালো ডেফিনেশন দেয়নি, মেবি সে বুঝে নাই ঠিক। তাহলে আমরা কি বললাম? A group, an atom, a charged atom or a group of atoms joined together which carry a charge. লেখো, তাড়াতাড়ি লেখো। A charged atom, a charged atom or a group of atoms joined together which carry a charge. আমি ডেফিনেশন দিলাম তাই না? সালফেট, এটাকে তাহলে মানে তুমি যদি বলো চার্জ পার্টিকেল তো ইলেকট্রন প্রোটন এগুলো তো চার্জ পার্টিকেল। সো হাউ কাম উই সে যে চার্জ পার্টিকেল মানে হচ্ছে আয়ন? নো, রাইট? A charged atom is fine. Sodium chloride মানে ক্যাটায়ন হচ্ছে চার্জড অ্যাটম, অ্যানায়ন হচ্ছে চার্জড অ্যাটম, আর হচ্ছে যেটা হতে পারে পলিঅ্যাটমিক আয়ন যেটাকে আমরা বলছি। সো গ্রুপ অফ অ্যাটম জয়েন টুগেদার যেটা হচ্ছে একটা চার্জ ক্যারি করে, রাইট? সো দ্যাট শুড বি দ্য প্রপার ডেফিনেশন। আচ্ছা, ওদেরকে এত সুপিরিয়রিটি দেওয়ার কিছু নাই আর কি, যারা বইটই লিখছে এরা খুব ভালো জানে না, ওরাও মিস্টেক করতে পারে। ইটস নট এ গুড ডেফিনেশন এন্ড আই উইল সে আমি ওদের কাইটা 0 দিতাম। আচ্ছা, আয়নিক বন্ডিং, নেক্সট ওয়ান ফার্স্ট। হ্যাঁ, আয়নিক বন্ডিং আমরা অলরেডি ডেফিনেশন লিখছি। কি লিখছি? ইট ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সবাই বলো, ইট ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন between cation and anion where metal will donate electron and non-metal will accept electron. 2 মার্ক, কিন্তু মার্ক স্কিমে এইভাবেই আছে কিন্তু পুরো জিনিসটা। Electrostatic force of attraction
between cation and anion or oppositely charged ion, এটাও লিখতে পারো তুমি চাইলে, right? Where metal will donate electron and non-metal will accept electron. মানে দুইটা মার্ক কিভাবে আসে? Electrostatic force of attraction between oppositely charged ion, 1 mark. Second mark কি? Concept of transfer of electron. এই যে এই কনসেপ্টটা বলতেছো এটার জন্য মার্ক 2. Anything other than less or more is problematic. মানে অন্য উল্টাপাল্টা কিছু লিখতে পারবে না, মানে এক্স্যাক্টলি এটাই লিখতে হবে। আমি বুঝাইতে পারছি? দুইটা জিনিস চাইতেছি আমরা এটার মধ্যে। সো তুমি একটা কারেক্ট অ্যান্সার দিছো, নট নেসেসারিলি ইউ আর গুড, রাইট? আমরা সবসময় বলি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড টিচাররা এই কথাটা ডিসকাস করে যে তুমি অ্যান্সারটা কারেক্ট দিছো, এটা ঠিক আছে, বাট তুমি যদি ভালো মার্কস পাইতে চাও তাহলে তোমার যেটা লাগবে, তুমি যেই কারিকুলামে এক্সাম দিতেছো ওই কারিকুলামের মার্ক স্কিমের ব্যাপারে তোমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। ধরো সে ফর এক্সাম্পল আমরা এডেক্সেলে আয়োডিনের কালার আমরা পড়বো, আয়োডিনের কালার আমরা গ্রে একসেপ্ট করি, সলিড আয়োডিনের কালার গ্রে, কিন্তু ক্যামব্রিজ কিন্তু গ্রে একসেপ্ট করে না, ওরা ডাইরেক্ট ব্ল্যাক একসেপ্ট করে। আমি বুঝতে পারছি? সো আমরা যে সিন্স এডেক্সেলে এক্সাম দিতেছি আমাদের কি দরকার, এডেক্সেলের কারিকুলামটা কি বলতেছে বা ওদের মার্ক স্কিমে এটা কি আছে, হ্যাঁ? সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এরকম মাইনর কিছু চেঞ্জ আমরা দেখি আর কি, কালার কেমিস্ট্রি এই জায়গাগুলো হোয়াটএভার। সো যেটা বললাম যে মার্ক স্কিম স্টাডি করা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নাম্বার বি, তাহলে ঠিক আছে আয়নিক বন্ডিং এটা একটু মেমোরাইজের মতো করে ফেলবা, হ্যাঁ? এন্ড যতগুলো বন্ডিং আমরা করবো সবগুলো স্টার্টিং সেম, ইট ইজ এন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা ছাড়া কোনো স্টার্টিং নেই। মেটালিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড দুইটা একই রকম, তিনটা একই রকম। আমি কম্পেয়ার করেও দেখাবো যখন তিনটাই পড়া শেষ হবে, আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক, মানে পরপর তিনটা চ্যাপ্টার 7, 8, 9 যখন শেষ হবে তখন দুইটাকে আমি একসাথে কম্পেয়ার করে দেখাবো, তখন তোমার মনে রাখতে আরো ইজি হবে, তখন তোমার ইভেন মেমোরাইজও করা লাগবে না, তুমি এমনিই পারবে। না হিস্ট্রি লিখো না, না এত কষ্ট করা লাগবে না, কষ্ট আর একটু কমায় দাও। রেদার যেটা করতে পারো তোমার যদি টাইম থাকে, ধরো আমি তো লেকচার দিলাম, তুমি আয়নিক বন্ডিং নিয়ে ইউটিউবে একটু সার্চ একটু দেখো, ওরা অনেক পিক্টোরিয়াল প্রেজেন্টেশন দেয়, অনেক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অনেক টিচার এটা নিয়ে কথা বলছে, অনেক মানুষ অনেক প্রেজেন্টেশন করছে, হ্যাঁ? সো আয়নিক বন্ডিং ও লেভেলস লিখে সার্চ দাও, তাহলে দেখবো অনেক ভিডিও আসবে, ওটা তুমি দেখে মজা পাবো, ঠিক আছে? তোমার আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার হবে আশা করি। আচ্ছা, নাম্বার বি, ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য অরিজিনাল অ্যাটমস and then explain in words or diagrams what happens when sodium bonds with chloride to make sodium chloride. Hopefully সবাই পারছো, তাই না? দেখি ফিদা, আমি পারিনি। হোমওয়ার্ক পুরোটা ডান, পুরোটা ডান। 1B এইটা খালি বলেছিল যে তখন লিখলেন যে ঠিক করে নিন। Okay, ঠিক আছে। Sodium chloride forms, sodium ion and chloride ion forms an ionic bond. So the sodium atom loses one electron from its outer shell. This happens because electron is being transferred from the sodium atom to chlorine atom. Chlorine, any atom transferred from sodium atom to chlorine atom. Sodium ion and chloride ion forms an ionic bond. So the sodium atom loses one electron from its outer shell to chlorine. একই কথা বারবার লিখছো, একই কথা বারবার লিখছো, জিনিসটা বুঝো কি করতেছো। ওকে, এটা ড্র করা, আচ্ছা ড্র করা লাগবে না। ওকে ফাইন, পারছো তো? এটা সোডিয়াম বন্ডস উইথ ক্লোরাইড টু মেক সোডিয়াম ক্লোরাইড, এটা কি এক্সপ্লেনেশন পারো নাই? ডায়াগ্রাম দিয়েও করতে পারো চাইলে, জাস্ট দেখাইলা ডায়াগ্রাম দিয়ে। আর এক্সপ্লেনেশন কি? when sodium bonds with chlorine, sodium donates one electron from the outer shell to chlorine, both fulfill their outer shell, so sodium becomes Na plus and chlorine becomes chloride Cl minus, and the electronic configuration is sodium ion 28 chlorine, মানে তুমি এখানে depends on marks, যতটা মার্ক দিবে, ধরো 3 মার্ক দিলো তাহলে 3টা মার্কিং পয়েন্টের জন্য তুমি লিখবা,
ঠিক আছে, পুরো জিনিসটা তুমি যদি গল্পটা বুঝো তাহলে গল্পটা লিখে দিবা কি হইতাছে। হ্যাঁ, fine. Okay, lithium bonds with oxygen. Similarly, 2 lithium atom will donate 2 of their outer shell electron or 1 electron from their outer shell to 1 oxygen atom, forming lithium 1 plus and oxide. So the ki bole tomar lithium becomes lithium 1 plus and oxide becomes O2 minus. The formula will be Li2O, right? Sir, আমার একটা কোশ্চেন ছিল। That is, আমরা তো জানি যে যত বেশি চার্জ হবে তত ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, মানে হিট দিয়ে বেশি করতে হবে এটাকে। সো দ্য থিং ইজ ভাঙতে চাইলে মেল্টিং এর বডি। কিন্তু ফর एग्जांपल ওখানে তো দুটোই 2+2+, যদি এরকম একটা 1 একটা 1 আর 2, তাহলে কি ওই এটার যেরকম একটা স্ট্রেংথ এটারও কি একই স্ট্রেংথ? না, এটা কম হবে মেল্টিং, কারণ এটা দুইটা ক্যাটায়ন আছে। হ্যাঁ, আর একটা অ্যানায়ন। এটা তো হ্যাঁ, এখানে ঠিকই দুটো, আবার ভাবতে গেলে একটা। সো আই এম ভেরি কনফিউজড কোনটা। মানে এখানে পার্টিকেল বেশি, তো সো পার্টিকেল বেশি হইলে তোমার ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। ইলেকট্রন ওই যে তার মানে কি বলবো যে ম্যাগনেসিয়াম অক্সাইডের মেল্টিং পয়েন্ট এটার চেয়ে বেশি হবে। ওকে, গট। তার মানে এটাও কম হবে। তবে এই কোশ্চেনটা তোমাকে করবে না ও লেভেলসে, ঠিক আছে? ওরা সিম্পল, মানে ও লেভেলসে ওরা সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট চায়। এটা যেমন তুমি একটু গ্রে জোন নিয়ে কথা বলতেছো, রাইট? বাট আমি তোমাকে বললাম, বাট এই কোশ্চেনটা তোমাকে করবে না, বাট স্টিল তুমি যাও, ঠিক আছে? ওকে, আমরা কি যাব? এই যে যাই, magnesium bonds with fluorine to form magnesium fluoride. Same বলবা, magnesium has 2 electrons in the outer shell and fluorine has 1 electron. Okay? So magnesium will donate 2 of its electron to 2 fluorine atom, forming magnesium 2 plus and F minus. So the formula will be MgF2. Fine, দুইটা fluorine লাগবে আমার, right? Next point, number 2, draw dot and cross diagrams to show the ions form outer electrons only. সব সময় outer electron draw করতে হবে। Potassium combines with fluorine, তাহলে potassium 1 plus, fluorine হচ্ছে 1 minus, তাহলে potassium কি হবে? 8 electrons in its outer shell, third bracket, positively charged, right? আর fluorine 8 electrons in its outer shell, একটা ডট, মানে সবগুলা 7টা ডট, একটা ক্রস ইলেকট্রন থাকবে, তাই না? কারণ ক্রস ইলেকট্রনটা কোথা থেকে আসছে, বা সবগুলা ক্রস একটা ডট, যেভাবে তুমি দিতে চাও। আমি বুঝাতে পারছি? মানে ফ্লোরাইড আয়নটা যখন দেখাবো তখন মেক শিওর পটাশিয়ামের যে ইলেকট্রনটা ওইটা যাতে আমি শো করি ওইখানে। ওভারঅল চার্জ কি? থার্ড ব্র্যাকেট দিয়ে নেগেটিভ চার্জ, রাইট? ক্যালসিয়াম কম্বাইন্স উইথ ব্রোমাইন। আমরা বলছিলাম যে কোনে থাকলে আউটার শেলে কয়টা থাকবে ইলেকট্রন, ওটাই আমি বুঝতে চাইছি। ওকে, ঠিক আছে, ক্যালসিয়াম কম্বাইন্স উইথ ব্রোমাইন, তাহলে ক্যালসিয়াম 8 electrons in its outer shell, ওভারঅল চার্জ কত ক্যালসিয়ামের? তাতেই বলো ফিদা। 2 plus, 2 plus। আর ব্রোমাইন আউটার শেলে কয়টা ইলেকট্রন? ব্রোমাইনের 2 minus চার্জ, 1 minus, দুইটা ব্রোমাইড, তাই না? দুইটা ব্রোমাইড, জাস্ট 2br দিয়ে লিখতে পারো চাইলে। হ্যাঁ, ওভারঅল চার্জ হচ্ছে 1 minus। এগেইন ক্যালসিয়ামের একটা ডট ইলেকট্রন, ওইটা ব্রোমাইনের মধ্যে দেখাবা, ব্রোমাইনের ইলেকট্রনকে ক্রস করে দেখাবা। একটাকে ক্রস দিবা, একটাকে ডট দিবা, তোমার ইচ্ছা তুমি কোনটা দিবা, ঠিক আছে? Magnesium combines with iodine, so magnesium has 8 electrons in its outer shell with a 2 plus charge since it is in group 2, or it has 2 electrons in its outer shell. Iodine group 7, তাহলে ওর 7টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ম্যাগনেসিয়াম থেকে আসছে, তাহলে ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রনের জন্য কয়টা আয়োডাইন লাগবে? দুইটা আয়ন লাগবে, রাইট? সো 2i দিয়ে এইভাবে দেখাইতে পারো চাইলে। সো ওইভাবে একইভাবে 8 ইলেকট্রনস ইন ইটস আউটার শেল, ঠিক আছে? নাম্বার 3 আমরা অলরেডি বলছি, এরপর আবার একটু বলে দিতেছি। জি, স্যার এখানে যে আমি 8 লিখলাম, মানে না না না, এগুলো লিখবা না। আমি তো ইলেকট্রনিক কনফিগারেশন, শোনো, ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের 20 এর উপরে কোনো ইলেকট্রনিক কনফিগারেশন আমাদেরকে কখনোই কোথাও জিজ্ঞেস করবে না। তুমি এখানে 7 ইলেকট্রনস ইন ইটস আউটার শেল, এটা বুঝছো কিভাবে আয়োডিনের? তুমি তো ইলেকট্রনিক কনফিগারেশন জানো না, কিন্তু তুমি এইটা জানো যে all atoms in group 7 has 7 electrons in its outer shell, done. কিন্তু এটার ইলেকট্রনিক কনফিগারেশন তুমি ড্র করতেও যাবে না, কখনোই না। যদি করো এটা ভুল হবে, এটা কারেক্ট হবে না, কারণ আমরা যেভাবে বলতেছি ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের ড্র করতে, দিস ইজ নট দ্য রিয়েল ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা এ লেভেলসে গিয়ে রিয়েল ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবো, তখন তুমি 118 অ্যাটম সবগুলাই ড্র করতে পারবে, ঠিক আছে? ওইটার স্টাইলটা ডিফারেন্ট হবে। সো ক্যালসিয়াম পর্যন্ত
you will be asked to draw the electronic configuration. Other than that, don't practice. ঠিক আছে, এটা যেন মনে থাকে। Okay, next point. State the formula of the ion formed by magnesium. Key magnesium Mg2+, strontium Sr2+, potassium K+, K capital K, হ্যাঁ হাসান, oxygen O2-, আয়নটার নাম কি? অক্সিজেনের আয়নটার নাম কি? অক্সাইড, হ্যাঁ। সালফার S2-, আয়নের নাম কি? সালফাইড, IDE। সিজিয়াম কোন গ্রুপে? সিজিয়াম কোন গ্রুপে? গ্রুপ 1। তাহলে সিজিয়াম দেখা লিখবো CS1+। ডান। ক্লোরাইড Cl-, আয়নের নাম কি? ক্লোরাইড। আয়োডাইন I-, আয়নের নাম কি? আয়োডাইড, রাইট। অ্যালুমিনিয়াম আয়ন, তাহলে মেটাল আয়নের নাম কখনো চেঞ্জ হবে না, বোঝা যাইতেছে? মেটাল আয়ন, বাট নন মেটাল আয়নের নাম সবসময় চেঞ্জ হয়ে IDE হবে। ক্লিয়ার? আচ্ছা, ক্যালসিয়াম, তাহলে কখনোই যখন আয়ন মেনশন করবা তোমার ডেসক্রিপশনে, ধরো ক্যালসিয়াম লিখলা, শুধু ক্যালসিয়াম লিখলে কিন্তু আমরা তোমাকে মার্কস দিতেছি না, মার্কস কেটে যাবে। তো তোমাকে লিখতে হবে যখন আয়ন মেনশন করতে চাও ক্যালসিয়াম আয়ন, রাইট? এইভাবে লিখতে হবে। নাইট্রোজেন নাইট্রাইড, চার্জ কত? N3- formula. Okay, very good. State the name of each negative ion in A. নেগেটিভ আয়ন গুলোর নাম বলতে বলছে, ওটা তো আমরা বললাম, রাইট? বললাম না? আয়োডাইড এগুলো। আচ্ছা, ওয়ার্ক আউট দ্য ফর্মুলা অফ দ্য ফলোইং কম্পাউন্ড, সবগুলো করছি, রাইট? সবগুলো করছি। এনিথিং, এনি প্রবলেম, এনিওয়ান? আমি বলছি যে সিলভারের চার্জটা মেমোরাইজ করা লাগবে। সিলভারের চার্জ কত? মাইড প্লাস Ag+, 1+, হ্যাঁ। আর জিঙ্ক, জিঙ্ক কই? এই যে জিঙ্ক, দেখছো? জিঙ্ক আর সিলভারের কিছু দেয় নাই, দিছে? আয়রনের দিছে, কপারের দিছে, হ্যাঁ। আর বাকিগুলো তো আমরা জানি, আয়রন দিছে, লেড দিছে, কপার দিছে, আয়রন দিছে, জিঙ্ক ক্লোরাইড দিছে, কিন্তু জিঙ্কে ব্র্যাকেট 2 দেয় নাই, দিছে? স্যার ওটাই আমি কনফিউজ, কারণ হচ্ছে যে ট্রানজিশন মেটালে তো ওরা মেনশন করে দিবে। হ্যাঁ, এটা কেন দেয় নাই আমি বলি, কেন দেয় নাই। অন্য যেগুলাতে ইভেন ধরো লেড, লেড কোন গ্রুপে বলো তো? গ্রুপ 4 এ না? ওই যে দেখো PB, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, Sn মানে টিন, দেন লেড, পাইছো? গ্রুপ 4 এ। কিন্তু ওর চার্জ তাহলে মেনশন করলো কেন? চার্জ ওরা কোনগুলার মেনশন করে? যেগুলা ডিফারেন্ট অক্সিডেশন স্টেট আছে, মানে ডিফারেন্ট চার্জ হইতে পারে, যেমন আয়রন 2 হইতে পারে, 3 হইতে পারে, লেড 2 হইতে পারে, 4 হইতে পারে, যেগুলার এরকম, এগুলা ওরা মেনশন করে। কিন্তু সিলভারের চার্জ কখনোই ডিফারেন্ট হবে না, 1+, এন্ড জিঙ্ক ইজ অলওয়েজ 2+, এটা 1+ হবে না কখনো। এর জন্য এই দুইটা চার্জ ওরা কখনো দেয় না। জিঙ্ক 2+, বলতেছি তো বারবার। কপার এন্ড জিঙ্ক দেখো পাশাপাশি, কপার এন্ড জিঙ্ক, কপার আর জিঙ্ক পাশাপাশি, সো জিঙ্ক ইজ 2+। At first I was like কিছু না মানে 1 আছে, and then এখানে দেখলাম যে জিঙ্ক 2+, আমি কনফিউজ হয়ে গেলাম। ঠিক আছে, এই দুইটা মেমোরাইজ করা লাগবে। আমি যেটা বলছি, আমি বলছি না 5 সেন্টেন্সেস নিড টু বি মেমোরাইজড। এটার মধ্যে ধরো সিলভার আর জিঙ্কের চার্জ, এটা একটা সেন্টেন্স, হ্যাঁ। আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, এগুলার ডেফিনেশন মেমোরাইজ করতে বলি নাই, বলছি এটা বারবার পড়বা যাতে মেমোরাইজেশনের মতো হয়ে যায়, ঠিক আছে? এরপরে আমি প্রসেস দেখাই দিব, তখন তোমার কখনোই ভুল হবে না, বাট ইউ নিড টু বি সিনসিয়ার, ঠিক আছে? মেমোরাইজ করা লাগবে। আচ্ছা, কোনোটাতে কোনো প্রবলেম আছে? আর পলিঅ্যাটমিক আয়নগুলো যেটা বলছি, যে যতক্ষণ পর্যন্ত তোমার তুমি না দেখে পারতেছো না, ততক্ষণ পর্যন্ত তুমি ওই যে চার্ট থেকে করতে থাকো, কোনো প্রবলেম নেই। একটা সময় তোমার 6 মাস করার পর তোমার এমনি এগুলো মনে থাকে, খুব বেশি না তো, 5-7টা আছে আমাদের মাত্র, রাইট? স্যার এই 5টা জিনিস কি, যে একটা অ্যাটমিক নাম্বার, আর অ্যাটমিক নাম্বার না, এই দুইটা চার্জ, জিঙ্ক আর সিলভারের চার্জ মনে থাকবে? আচ্ছা, আরেকটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাসের ডেফিনেশন, ওখানে 2টা সেন্টেন্স আছে, লাস্ট দিন মনে বলছি নাকি, হ্যাঁ, ওইটা মেমোরাইজ করা লাগবে। আর ইলেকট্রোলাইসিসে একটা ইয়া আছে, 4 হাইড্রোক্সাইড আয়ন ফর্মস 2 moles of water, এটা জাস্ট ওর জন্য বলতেছি, এর জন্য আমি এই এক্সামিনিদেরকে এই ক্লাসে আনতে চাই। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। এইটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন যখন অ্যানোডে যায় তখন এটা ইকুয়েশন, এটা মেমোরাইজ করা লাগবে, না মেমোরাইজ করলে পারবো না, ঠিক আছে? ওকে, তাহলে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ হ্যাঁ। ওইটা তুমি এটা নিয়ে কেন কোয়েশ্চেন করতেছো? ডোন্ট আস্ক কোয়েশ্চেন, বুঝছো? এটা
অ্যানোডের এই হাইড্রোক্সাইড যদি যায় তাহলে কি হবে, এটা মেমোরাইজ না করলে পারবা না, বাকিগুলো পারবা। এই হচ্ছে 4টা। আরেকটা কি যেন ভুলে গেছি, পরে বলবো। আর কিছু মেমোরাইজ, হ্যাঁ 4 লাইন হইল। রিলেটিভ অ্যাটমিক মাসের ডেফিনেশন হচ্ছে 2 লাইন, ঠিক আছে। আচ্ছা আরেকটা কি যেন, এটা ভুলে গেছি। C8H 12.5 অক্সিজেন, 12.5 লিখো না, 25/2 লিখো, ঠিক আছে, ফ্র্যাকশনে দিও, ডেসিমাল। ওকে, হ্যাঁ ঠিক আছে। 8H 9, হ্যাঁ ঠিক আছে। 12.5 মানে 25/2 না, ওইটা লিখো। ওকে, নেক্সট পয়েন্ট যাই। কোনো ইস্যুস নাই তো কারণ? দেখো কিন্তু মাথা ফাটা ফেলাবো একদম যদি ফর্মুলা না পারো। ফর্মুলা নিয়ে আমার ডিস্টার্ব দিতে পারবো না। যথেষ্ট টাইম দিছি না? Explain why sodium chloride has high melting point or so. এটার জন্য বেশি মার্কস দিবে না, কত মার্ক দিবে? 2। আমি লিখে দেই এটা, হ্যাঁ লিখছো কেউ? So it has high melting point because there are strong electrostatic force of attraction between the positive and negative ion. It takes a lot of heat to break force. ভালো লিখছো। তাহলে প্রথম লাইনটা কি লিখছো? It has strong electrostatic force of attraction. It has high melting point because there are strong এইটার লেখা দরকার নাই, it has a high melting point, repetition হয়ে যাচ্ছে। because এখান থেকে স্টার্ট করো, বা because নাও লিখতে পারো, তুমি জাস্ট স্টেটমেন্ট দাও, কারণ ওরা তো জিজ্ঞেসই করছে এটা, রাইট? তাহলে এই আমি জিনিসটা বলি, 3টা পয়েন্ট এই টাইপের সবগুলাতে 3টা পয়েন্ট দিবা। কি কি? ইট ইজ আ জায়ান্ট আয়নিক স্ট্রাকচার, রাইট? এটা হচ্ছে ফার্স্ট। মানে এটা কি সোডিয়াম ক্লোরাইড, এটা কি টাইপের স্ট্রাকচার? জায়ান্ট কোভ্যালেন্ট, জায়ান্ট আয়নিক, সিম্পল কোভ্যালেন্ট, জায়ান্ট ম্যাট্রিক, জায়ান্ট আয়নিক। তাহলে এটা ফার্স্ট স্টেটমেন্ট, ঠিক আছে? তাহলে জায়ান্ট আয়নিক স্ট্রাকচারটা কেমন হয়? সো there are strong electrostatic force of attraction between oppositely charged ion, cation and anion, যাই ইচ্ছা লেখো, oppositely charged ion, জায়ান্ট আয়নিক। আয়নিকের আগে একটা কথা লিখো, এটা খুব ইম্পর্টেন্ট, ল্যাটিস স্ট্রাকচার। oppositely charged ions, হ্যাঁ, অথবা ল্যাটিস যদি এখানে লিখতে না চাও, আর এই জায়গায় একটা মেনি লেখো, মেনি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। মানে এটা তো শুধু একটা সোডিয়াম আয়ন আর একটা ক্লোরাইড আয়নের মধ্যে অ্যাট্রাকশন, যদি হইতো তাহলে তো একদম হিট না দিলেই মেল্ট হয়ে যেত। এটা একটা বিগ ল্যাটিস, যত সোডিয়াম আয়ন যত ক্লোরাইড আয়নের মধ্যে অ্যাট্রাকশন আছে সবগুলো ভাঙা লাগবে, এর জন্য কিন্তু হিট অনেক বেশি লাগে, রাইট? তাহলে সো দেয়ার আর মেনি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন অপোজিটলি চার্জড আয়ন। আর 3 নাম্বার, এটা হচ্ছে মার্ক পয়েন্ট 3। ধরো এটাতে ম্যাক্সিমাম 3 মার্কস থাকতে পারে। so we need high energy to overcome the force of attraction, the force of attraction পুরোটাই লেখো এখানে। এই 2টা পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। চার্জ আয়ন, অথবা তুমি যদি ল্যাটিস এখানে লিখতে না চাও এখানেও লিখতে পারো, ইন আ ল্যাটিস। মানে তুমি যদি এই 2টা পয়েন্ট দাও, ধরো 2 মার্কস আছে, এই 2টা পয়েন্ট দিলা, তাহলে তুমি এই যে ল্যাটিস শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। ল্যাটিস মানে কি? রেগুলার প্যাটার্ন আছে যেগুলাতে, হ্যাঁ, কোনো কিছু রেগুলার প্যাটার্নে আছে অনেকগুলা, এটাকে আমরা ল্যাটিস বলি, ঠিক আছে? ক্লিয়ার? যা আসবে সামনে, যেগুলো আসবে যখনই দেখবা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট আসছে, যেমন সে why graphite has high melting point, same structure, it is a giant covalent structure, so there are
many strong covalent bonds, or there are strong even strong electrostatic attraction or দরকার নেই. There are many strong covalent bonds between the carbon atoms, so we need high energy to overcome. Why diamond is same explanation আসবে বলতেছি. Why does not conduct electricity when solid? হ্যাঁ তুমি কি বললা? কোনটা বললা? Why graphite is good conductor of electricity? বলবো ওইটা বললাম ওইটা এটা লেখা যাবে না এই কোশ্চেন আসছে হ্যাঁ তখন লিখবা it is a মানে it is a giant covalent structure where all the each carbon atoms are joined with 3 other carbon atoms, so একটা electron থেকে যায় delocalized. তুমি যা চাইতেছো এখানে তা পাওয়া না, বুঝছো এই ক্লাসে। ওকে ঠিক আছে, এরপর নেক্সট পয়েন্ট। হ্যাঁ লিখছো তো সবাই? ওকে রাইট, নেক্সট পয়েন্ট। তাহলে এরপরের যেটা why does not conduct electricity, তাহলে লিখে ফেলো এটা। এটার জন্য 2 মার্কস দিবে ওরা, এটা লিখে ফেলো। পারছো লিখতে? The ions are held together tightly, the giant lattice structure, and are not free to move. Very good. Huh? So I mean, like, see, a solid ionic compound will not conduct electricity because the এই যে পুরাটা ফ্রেজ সামনে যে ফ্রেজটা দিছো এটা পুরো আননেসেসারি একটা ফ্রেজ, টাইম লস। It is a এই যে it does not conduct electricity in solid state because, এটা তো কোশ্চেনই আছে এই কথাটা। এটা কেন লিখবা তুমি? না মানে ওইটুকু জায়গা কেন লিখতেছো? টাইম লস তো না, তোমাকে তো জিজ্ঞেসই করছি। আমি যদি জিজ্ঞেস করি যে তোমার নাম কি, আমার নাম এটা বলতে পারো, বাট তোমার নাম তুমি ডিরেক্টলি বলতে পারো। আমার নাম এইটুকু বলা দরকার কি? তোমার নাম ডিরেক্টলি বললে আমি বুঝবো না? এই সেম তো, মানে ডিরেক্ট কথাটা লিখে দিবে। হ্যাঁ হ্যাঁ মানে এক্স্যাক্টলি একই কথা। মানে তোমার কি বলে, the ions are fixed in a lattice structure, or ions are কি যেন তুমি লিখলা, খুব সুন্দর লিখছো হাসান, না দেখে বলো। the ions are tightly packed, এই কথাটা লিখো। the ions are tightly packed in a lattice structure, the giant lattice structure, and are not free. So they are not free to move. Huh? The ions are tightly packed in a lattice structure and are not free to move. আচ্ছা, ইলেকট্রিসিটি এটা লিখে নাও, এরপর একটা কথা বলি ইম্পর্টেন্ট। So, ions are tightly packed in a lattice structure and are not free to move. So, they cannot conduct electricity. আচ্ছা, ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয় দুইটা রিজন। সবাই খেয়াল করো কথাটা আমি কি বলি, শেষ করো তোমরা তাড়াতাড়ি লেখা এটা। ডান কি বললাম? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে দুইটা রিজন। যে কোনো জায়গায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট হইতেছে দুইটা রিজন হইতে পারে। একটা হচ্ছে আয়ন্স মুভ করতেছে। আয়ন্স কি চার্জ পার্টিকেল না? সো আয়ন্স মুভ করতেছে, এটার জন্য হইতে পারে। 2 নাম্বার, ইলেকট্রন মুভ করতেছে। এই দুইটা রিজন ছাড়া আর কোনো রিজনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। হ্যাঁ মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে দুইটা রিজন, ইদার আয়ন মুভ করতে হবে অথবা ইলেকট্রন মুভ করতে হবে। এই দুইটা ছাড়া অন্য কোনো রিজনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, বুঝা যায়? যেমন ধরো আমি যদি একটা সার্কিটের মধ্যে আমি দুই হাত দিয়ে যদি দুইটা ধরি, যদি ভোল্টেজ অনেক বেশি হয়, অ্যাম্প অনেক বেশি হয়, তাহলে মরে যাবে, তাই না? কেন? কারণ আমার চার্জ মারাত্মকভাবে ইমব্যালেন্স হয়ে যাবে। আমার বডিতে তো চার্জ দিয়ে ভরা, তাই না? সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, অনেক আয়নস আছে আমাদের বডিতে, রাইট? কিন্তু ভোল্টেজ যদি খুব কম হয়, অ্যাম্প যদি খুব কম হয়, তাহলে আমার ভিতর দিয়ে গিয়া বাল্ব জ্বলবে। দেখছো না? এটা অনেক এক্সপেরিমেন্ট আছে, দেখবা ইউটিউবে।
ওই খুব মজার মজার ফিজিক্সের টিচার আছে ইয়েতে অক্সফোর্ড ক্যামব্রিজে যারা পড়ায়, হ্যাঁ? দেখায় 1,00,000 ভোল্ট দুইটার এভাবে ধরতেছে। সে তো জানে যে কোথায় ধরলে কি হবে, কিভাবে ধরলে কি হবে, তাই না? মানে দুইটাকে একসাথে আনলে দুইটা বিগ বল, আমি ওই দিন দেখলাম বিগ বল 1,00,000 অ্যাম্প 1,00,000 অ্যাম্প এরকম দুইটারে একসাথে আনছে, এরকম ইয়ে উঠে, মানে ওই যে থান্ডার বোল্ট গুলো যা হয় না ওইটা হয়, কিন্তু এটা সে ধরতেছে ম্যাজিকের মতো পুরো। তোমরা দেখলে বুঝবা, হ্যাঁ? আমি কিছু কিছু বুঝছি, পুরোটা বুঝি না, হোয়াটএভার, ওরা খুব সুন্দর করে দেখায়, দেখতে পারো। তো যেটা বললাম, আমার বডির ভিতর দিয়া কি প্যাস হইতেছে, মানে আয়ন্স অথবা ইলেকট্রন। না আমি তো ওয়্যার যেটা আসছিল সার্কিটে, ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রন প্যাস হইছে। তো আমার বডির ভিতর দিয়ে তাহলে ইলেকট্রিসিটি কিভাবে ট্রান্সফার হলো? আয়ন্স, নট ইলেকট্রনস। আমার বডির ভিতরে যে আয়ন্স গুলো আছে, ওই আয়ন্স গুলা হেল্প করতেছে চার্জ ক্যারি করার জন্য। বা ইলেকট্রোলাইসিস তোমরা কখনো হয়তো পড়ছো বা আগে হয়তো পড়ে থাকতে পারো। এই যে ধরো সোডিয়াম ক্লোরাইড সলিউশন, এটার ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটি প্যাস হয় কিভাবে? সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নের, কিন্তু ওয়্যারের মধ্যে দিয়ে কি আয়ন আছে? নো, ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্যাস হয়। বোঝা যায় কথাটা? যেমন ধরো গাড়ির ব্যাটারি, গাড়ি চলে না, ব্যাটারি দিয়ে কিভাবে চলে? একটা লাগাইছে, এই যে আরেকটা লাগাইছে, দুইটা ক্লিপ আছে না, লাগাই দিছে, হ্যাঁ ক্লিপ লাগাই দিছে, ভিতরে কি আছে? সালফিউরিক অ্যাসিড। ওটার ভিতরে কি? হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়ন। গাড়ি ব্যাটারির ভিতরে কি থাকে? সালফিউরিক অ্যাসিড, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড সলিউশন। সালফিউরিক অ্যাসিড মানে কি? হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়ন। তাহলে পজিটিভ আর নেগেটিভ আয়ন আছে। তাহলে এই সালফেট আয়ন আর হাইড্রোজেন আয়নের মুভমেন্টের জন্য এই ব্যাটারির ভিতর দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি ইয়ে করে, ট্রান্সফার হয়, ঠিক আছে? ইটস নট ডিউ টু ইলেকট্রনস, কিন্তু হ্যাঁ ওয়্যারের মধ্য দিয়ে সবসময় কি ইলেকট্রন ট্রান্সফার হয়। এগুলো আমরা আরো বলবো যখন ইলেকট্রোলাইসিস আসবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে দুইটা রিজন: ions need to be free to move or electrons need to be free to move. ইলেকট্রন যদি ফ্রিলি মুভেবল না হয় তাহলে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, রাইট? এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, কন্ডাক্টস ইলেকট্রিসিটি when molten, একই অ্যান্সার। in molten form ions are free to move. শেষ, done. In molten form ions are free to move, that's it. Number 6, predict giving reasons whether you would expect potassium chloride to have a higher or lower melting point than calcium oxide. লিখতে পারছো? লাস্ট ক্লাসে বলছি, পারছো? কি লিখছো? আমি তো সবই হিস্ট্রি লিখছি, এখন না বুঝতেছি তো। বলো বলো তুমি, তাহলে আমরা বলে দিই, তুমি বুঝবা যে হিস্ট্রি থেকে কত কাটা দিতে হবে। Calcium oxide will have higher melting point than potassium oxide because the charges of ions in Ca2 plus and O2 minus are higher than K plus Cl minus. KCl are weaker electrostatic force of attraction. The opposite charge ions so the electrostatic force of attraction in between calcium 2 plus and O2 minus will be greater than K plus and Cl minus. So we expect calcium oxide to have a higher melting point, right? Clear? এটা বুঝছো? তাহলে এইটুকু কিন্তু লিখতে হবে, এটা 3 মার্ক থাকবে এটা। তাহলে চার্জ বলবো calcium is 2 plus and oxide is 2 minus, right? Potassium is 1 plus and chloride is 1 minus. Clear? Greater the charges on ion, greater will be the electrostatic force of attraction, stronger will be the ionic bond. More energy is required to overcome the force of attraction, so should have high melting and boiling point. স্যার আমার কিছু কনফিউশন, আমি যে আপনাকে নক করছিলাম সাবস্টেন্স এন্ড কম্পাউন্ড, মানে এই জিনিসটা কেন জানি মিস্টেরিয়াস ভাবে মাথায় ঘুরতেছে খালি। বুঝছি, সাবস্টেন্স হচ্ছে ইটস এ জেনারেলাইজড টার্ম। একটা আয়নকেও তুমি সাবস্টেন্স বলতে পারো, একটা মলিকিউলকেও সাবস্টেন্স বলতে পারো, একটা অ্যাটমকেও সাবস্টেন্স বলতে পারো। ইটস এ সাবস্টেন্স, জেনারেলাইজড টার্ম সবগুলোর। বাট কম্পাউন্ড যখন বলতেছো, কম্পাউন্ড ইজ ভেরি স্পেসিফিক। যেমন ধরো, এই খেয়াল করো এই কথাটা যেটা বলছে H2, ধরো H2, এটা কি? H কি? এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম। H2, দিস ইজ দ্য এলিমেন্ট। কেন? কারণ হাইড্রোজেনকে তুমি কখনোই এনভায়রনমেন্টে হাইড্রোজেন অ্যাটম হিসেবে ঘুরতেছে এটা পাবা। সবসময় হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে
থাকবে এবং এটাকে আমরা এলিমেন্ট বলি। এই এলিমেন্টটা দেখো ইটস আ মলিকিউল। মলিকিউল কেন? বিকজ গ্রুপ অফ অ্যাটমস জয়েন টুগেদার। ওই ডেফিনিশন অনুযায়ী এটা Any kind of bond. হ্যাঁ। এখন এটাকে আমরা এলিমেন্ট কেন বলতেছি? বিকজ ইট ইজ মেড অফ অনলি ওয়ান সর্ট অফ অ্যাটম, শুধু হাইড্রোজেন দিয়ে মেড। তাহলে এটাকে কি আমরা এলিমেন্ট বলতে পারবো? No, it's a compound. এটাকে মলিকিউল বলতে পারবো বিকজ গ্রুপ অফ অ্যাটমস জয়েন টুগেদার। এটাকে কম্পাউন্ডও বলতে পারবো বিকজ কম্পাউন্ড কি? কম্পাউন্ডস আর মলিকিউলস হুইচ মেড অফ ডিফারেন্ট সর্ট অফ অ্যাটম। কথাটা বুঝছো? তাহলে হাইড্রোজেন এটাকে শুধু আমরা অ্যাটম বলবো, H2 এটাকে আমরা শুধু এলিমেন্ট বলবো এবং এটাকে মলিকিউলও বলতে পারি বিকজ এটা গ্রুপ অফ অ্যাটমস জয়েন টুগেদার। মলিকিউল কি? গ্রুপ অফ অ্যাটমস জয়েন টুগেদার, তাহলে এটা মলিকিউল। এখন H2 কে কি কম্পাউন্ড বলতে পারবো? নো, বিকজ কম্পাউন্ড বাই ডেফিনেশন ইটস আ মলিকিউল হুইচ মেড অফ ডিফারেন্ট সর্ট অফ অ্যাটম জয়েন টুগেদার, একটা কাইন্ড না। হ্যাঁ, মানে অনেক ধরনের অ্যাটম মিলে যেটা ফর্ম হয় ওটাই তো কম্পাউন্ড। কম্পাউন্ড। সো এটা কম্পাউন্ড, আবার এটাকে তুমি মলিকিউলও বলতে পারবা কারণ ডিফারেন্ট অ্যাটম মানে গ্রুপ অফ অ্যাটমস জয়েন টুগেদার। এটা তো গ্রুপ অফ অ্যাটমস, তিনটা অ্যাটম মিলে জয়েন হয়েছে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন অ্যাটম, এলিমেন্ট, মলিকিউল, কম্পাউন্ড। আর এগুলো সবগুলোকে তুমি সাবস্টেন্স বলতে পারো। সাবস্টেন্স ইজ এ জেনারেলাইজড টার্ম। যেমন আমরা সবাই হিউম্যান বিং, হ্যাঁ আমরা সবাই হিউম্যান বিং, বাট ও হচ্ছে স্টুডেন্ট, আমি টিচার, হ্যাঁ তোমরা ফিমেল, আমরা মেল। সো এইভাবে অনেকভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, বাট আমরা সবাই কি হিউম্যান বিং, রাইট? আবার গরু ছাগলের সাথে আমাদের মিল আছে, ওরাও এনিম্যাল, আমরাও এনিম্যাল। সো এটা আরেকটা জেনারেলাইজড, রাইট? আমি কনফিউজ হয়ে গেছিলাম এই কারণে, কারণ এখানে লেখা আছে যে ionic substances tend to be soluble in water, আবার পরেরটা লেখা আছে ionic compound। সো আমার মনে হয় একই কথা, ওই যে জেনারেলাইজড টার্ম। আচ্ছা, Human being are very intellectual, right? Girls are very intellectual, specific. একই তো কথা, right? মানে এখানে দুটো লেখা, I thought there must be a difference. Right, no আমি difference, তো no জানি difference, না। no difference. Okay, next point. 10 minutes আছে না? 10 minutes তাহলে আরেকটা ভিডিও হবে।